আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আশা করছি যে যেখান থেকেই শুনছেন প্রত্যেকে ভালো আছেন। আজকে আলোচনা করতে চাই নবম শ্রেণীর গণিত বিষয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই টপিকসটা নিয়ে। তো এই চ্যাপ্টারটিতে আমরা কি জিনিস শিখতে পারবো বা কোন টপিকসের উপরে এই চ্যাপ্টারটি সাজানো রয়েছে সেটি সম্পর্কে আমাদের প্রথমেই বলা রয়েছে যে এই অভিজ্ঞতায় আমরা শিখতে পারবো হচ্ছে সূচকের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে যে লগারিদমের ধারণা, সূচক ও লগারিদমের মধ্যে সম্পর্ক, লগারিদমের ভিত্তি ও তার সীমাবদ্ধতা, লগারিদমের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা। তারপর আমরা জানতে পারবো লগারিদমের সূত্রাবলী ও তাদের প্রমাণ, লগারিদমের বৈশিষ্ট্য আর হচ্ছে লগারিদমের প্রয়োগ। তো এই বেশ কয়েকটি বিষয় নিয়ে মূলত এই চ্যাপ্টারটি হচ্ছে যে প্রতিষ্ঠিত। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারটির এই প্রত্যেকটা টপিক্সের যে বেসিক যে বিস্তারিত আলোচনা সেটি সম্পর্কে। তো প্রথমেই আমরা সূচকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো সূচক জিনিসটা কি? সূচক বা এক্সপোনেন্টস হচ্ছে কোনো একটা বেসের উপরে যাই থাকবে সেটি হচ্ছে আমাদের সূচক বা এক্সপোনেন্টস বা পাওয়ার বা শক্তি বা ঘাত যেটি বলি না কেন। যদি আমরা একটু উদাহরণের সাহায্যে দেখাতে চাই, যে আমি লিখলাম এখানে 2 কিউব। তাহলে 2 হচ্ছে আমাদের একটা বেস, উপরে পাওয়ার আছে 3। তাহলে এই যে 3টা এটাই হচ্ছে আমাদের সূচক বা এক্সপোনেন্টস বা পাওয়ার বা শক্তি বা ঘাত। যদি আমি আরেকটা লিখি যে 5 টু দ্য পাওয়ার 4, তাহলে এখানে এটি হচ্ছে আমাদের সূচক আর এটি হচ্ছে আমাদের ভিত্তি। তাহলে কোনো ভিত্তির উপরে যাই থাকবে সেটি হচ্ছে আমাদের সূচক বা এক্সপোনেন্টস বা পাওয়ার বা শক্তি বা ঘাত। এখন এই সূচকের অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু বিধি নিয়ম রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি, তাহলে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, যদি আমাদের বেস দুই জায়গায় একরকম হয়ে যায় আর সম্পর্ক যদি গুণ থাকে, বেস এখানে এক্স এবং সম্পর্ক গুণ, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা মাত্র বেস নিব। যেহেতু আমাদের নিচেরটা হচ্ছে বেস, উপরেরটা হচ্ছে পাওয়ার, তাহলে এই পাওয়ার গুলো এখন যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রুলস। বেস একরকম, সম্পর্ক গুণ, তাহলে বেস একটা বসবে আর পাওয়ার গুলো যোগ হয়ে বসে যাবে। আচ্ছা, এবার 2 নম্বর নিয়মে আমরা লিখবো। এখানে আমাদের বেস একই রকম থাকবে কিন্তু এখন সম্পর্ক হচ্ছে ভাগ। তাহলে এখানে আমাদের বেস এক্স, পাওয়ার হচ্ছে এন। এটি আবার এভাবেও থাকতে পারে যে এভাবে ভাগ চিহ্ন দিয়ে এখানে বেস এম, বেস এক্স উপরে পাওয়ার এম, এখানে বেস এক্স উপরে পাওয়ার এন। তাহলে এখানে আমরা ফলাফল পাবো এক্স টু দ্য পাওয়ার এম। আর এই যে ভাগ সম্পর্ক দুইটার যে কোনো ভাবেই থাকতে পারে, তাহলে আমাদের পাওয়ারটি মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম? যদি বেস একরকম হয় তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ, আর ভাগের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার মাইনাস। আচ্ছা, আরো কিছু আমাদের সূচকের ধর্ম বৈশিষ্ট্য রয়েছে, তাহলে আমরা ক্রমান্বয়ে লিখে ফেলবো। তারপরে আমরা যদি এরকম পাই এক্স ওয়াই হোল টু দ্য পাওয়ার এম, তাহলে এখানে আমরা দেখতেছি যে ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটা বেস রয়েছে আর উপরে পাওয়ার আছে ব্র্যাকেটের বাইরে এম। তার মানে হোল পাওয়ার এমটা এখন আমরা সিঙ্গেল ভাবে দুটোটা বেসের উপরে বসিয়ে দিব, এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার এম। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা যা থাকবে সবগুলোর উপরে পাওয়ারটা বসে যাবে। এইগুলো একটা নিয়ম। তারপর আমরা আরেকটা নিয়ম লিখতে পারি, এখানে যদি ভাগের ক্ষেত্রে পাওয়ার হোল থাকে, অর্থাৎ এই যে ব্র্যাকেটটা এটা লব হর দুইটাকেই কভার করেছে, ফলে আমরা দুইটার উপরেই পাওয়ারটা এককভাবে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের এই কাজগুলো থাকলে সূচকের বিধি অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমাদের আরো কিছু বেশ কয়েকটি নিয়ম রয়েছে। যদি আমাদের এরকম থাকে যে সাপোজ এক্স টু দ্য পাওয়ার এখানে আছে এন, এরপরে ব্র্যাকেটের বাইরে আছে এন, যদি এইরকম থাকে, অর্থাৎ এখানে কোনো সংখ্যা থাকতে পারে, আমি এক্স দিয়েছি, এখানে ডিজিট থাকতে পারে, কোনো অক্ষর প্রতীক থাকতে পারে, হ্যাঁ চলক থাকতে পারে, যাই থাকুক আমরা বসিয়ে এখানে পাওয়ারগুলোও কোনো সংখ্যা দিয়ে থাকতে পারে, তাহলে সরাসরি এখানে গুণ হতে পারে। অর্থাৎ যদি এরকম থাকে এক্স টু
হোল টু দ্য পাওয়ার 3, তাহলে আমাদের হয়ে যাবে x টু দ্য পাওয়ার ডাইরেক্ট 3 দুগুণা 6। এখানে আমাদের মনে রাখতে হবে যে পাওয়ার পাওয়ার অলওয়েজ সরাসরি গুণ হয়ে যাবে 3 দুগুণা 6। যদি এরকম থাকতো যে সাপোজ 2x হোল টু দ্য পাওয়ার 3, তাহলে এখানে বোঝাচ্ছে এই যে পাওয়ারটি এটা 2 এর উপরেও আছে, x এর উপরেও আছে, তার মানে 2 এর উপরে পাওয়ার 3 লিখলাম, x এর উপরে পাওয়ার 3, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 8 আর সাথে x কিউব। যদি এরকম থাকতো শুধু 2 টু দ্য পাওয়ার 3, তাহলে আমরা লিখবো কি 2 হচ্ছে 3টা, তাহলে 3টা 2 গুণফল করলে আমরা পাচ্ছি হচ্ছে 8। এই হচ্ছে একটা ব্যাপার। আর এখানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণ হয়ে যাবে 3 দুগুণা 6। এখানে কিন্তু 2 কিউব মানে x টু দ্য পাওয়ার 8 লেখা যাবে না, কারণ পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটি সরাসরি গুণ হয়ে যাবে 3 দুগুণা 6, ফলে এটি লেখা যাবে না। এটি হবে একমাত্র বেস, উপরে যদি পাওয়ার থাকে তখন বেসটা ততবার, অর্থাৎ 2 3 বার, তাহলে 2 3 বার গুণ করলে 8 পাবো আমরা। এটা তত সংখ্যক বার গুণ করব আমরা হচ্ছে বেসের ক্ষেত্রে, আর পাওয়ারের ক্ষেত্রে সরাসরি আমরা গুণ করে দিব। এইগুলো আমাদের একটা নিয়ম। আর এরপরে আমরা লিখতে পারি হচ্ছে কোনো বেস বা কোনো রাশি, কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ফলাফল আমাদের 1। হ্যাঁ, যাই থাকুক বেস হিসেবে সংখ্যা থাকতে পারে, কোনো রাশি থাকতে পারে, যাই থাকুক উপরে পাওয়ার যদি 0 হয় আমাদের ফলাফল 1, এটা আমাদের সূচকের বৈশিষ্ট্য। এরপরে আমরা লিখতে পারি যদি এরকম থাকে, এখানে আমি p লিখলাম x, তার মানে এখানে হয়ে যাবে x টু দ্য পাওয়ার 1/p। রুট ওভারের ঘাড়ের মধ্যে যা থাকবে 1 তা, রুট ওভারের ঘাড়ের মধ্যে এখানে 3 থাকতো তাহলে আমি 1/3 দিতাম, এখানে যদি 5 থাকতো আমি 1/5 দিতাম। আর যদি শুধু রুট ওভার থাকে তাহলে সেক্ষেত্রে মান হবে আমাদের হাফ। সহজ কথা, রুট ওভারের মান হচ্ছে হাফ, আর এছাড়া রুট ওভারের ঘাড়ের মধ্যে যা থাকবে 1 তত দিয়ে ফেলতে হবে। এই গেল একটা রুলস। এরপরে আমাদের আরো কয়েকটি রুলস রয়েছে, লিখে ফেলবো। তাহলে এরপরে রুলস গুলো যদি আমি লিখি, এরপরে 8 নাম্বার, এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে যদি এরকম থাকে যে x টু দ্য পাওয়ার -2, তাহলে এটাকে আমাদের যে কাজটি করতে হবে, মনে রাখতে হবে এই মাইনাসকে আমরা তুলে দিব, এই জন্য আমাদের একটা 1 আর একটা আন্ডারলাইন দিব আমরা, শুধুমাত্র এই মাইনাসটাকে তুলে ফেলার জন্য। এরপর যা থাকবে x স্কোয়ার রয়েছে, x স্কোয়ার নিচে বসে গেছে। এখানে যদি এরকম থাকতো যে 2 টু দ্য পাওয়ার -3, তাহলে মাইনাসের জন্য একটা 1 একটা আন্ডারলাইন, এরপরে 2 কিউব, আর পরের লাইনে আমরা লিখতাম 1/8। তার মানে মাইনাস থাকলে এটার পরিবর্তে 1 আন্ডারলাইন, আর যা থাকবে এরপরে তা নিচে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি 9 নম্বরে, এখন আমরা একটু সমীকরণের মাধ্যমে দেখাতে চাই, যেখানে x টু দ্য পাওয়ার a লিখলাম, এখানে x টু দ্য পাওয়ার b লিখলাম। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে এখানে সূচক সমীকরণে উভয় পাশের আমাদের বেসটি একই রকম, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে বেসগুলো বাদ দিয়ে পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যাবে, তার মানে a সমান সমান b, অর্থাৎ বেসগুলো বাদ দিয়ে পাওয়ারগুলো বসিয়ে দিতে হবে। আচ্ছা, যদি আবার এরকম থাকে সাপোজ যে এবার আমরা পাওয়ার যদি একরকম পাই, যেখানে আমরা লিখলাম a টু দ্য পাওয়ার x সমান সমান y টু দ্য পাওয়ার, সরি এখানে আমরা যদি m দিতে পারি m টু দ্য পাওয়ার x, তাহলে এখানে আমাদের উপরে পাওয়ারগুলো একই রকম, আগে আমাদের বেস একই রকম ছিল, পাওয়ার ভিন্ন, এখানে পাওয়ার a এখানে পাওয়ার b। এখন আমাদের পাওয়ার একই রকম, এখানেও x এখানেও x, এখন বেস ভিন্ন, তাহলে এক্ষেত্রে পাওয়ারগুলো বাদ যাবে, বেসগুলো পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের সূচকের বেশ কয়েকটি বৈশিষ্ট্য বা ধর্ম। এখন আমরা লগারিদমের যে ধারণা সেটি সম্পর্কে আলোচনা করব। তো এখানকার এই টপিকসগুলো ব্যাখ্যা সহ যদি আমরা জানতে পারি তাহলে এই চ্যাপ্টারটি মূলত কি বিষয় নিয়ে বলা হয়েছে সেটি আমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা লগারিদমের ধারণা সম্পর্কে একটু জানবো। তো লগারিদমটা আসলে হচ্ছে
দুইটি শব্দ থেকে আসা, একটি হচ্ছে লগোস আর একটি হচ্ছে এরিথমস, দুইটি গ্রিক শব্দ। তো এই দুইটা শব্দের সমন্বয় হচ্ছে যে লগারিদম। যেমন লগোস, লগোস একটি শব্দ আর একটি হচ্ছে এরিথমস। এই দুইটা শব্দের সমন্বয় হচ্ছে যে আমাদের লগারিদম শব্দটি এসেছে। এটি মূলত হচ্ছে একটি গ্রিক শব্দ। তো লগস শব্দের অর্থ হচ্ছে আমাদের অনুপাত, অপরদিকে এরিথমস শব্দের অর্থ হচ্ছে আমাদের সংখ্যা। তাইলে আমাদের লগারিদম শব্দের অর্থ কি দাঁড়ালো? সংখ্যার অনুপাত। তাহলে আমরা লিখতে পারি লগারিদম লগারিদম, এর অর্থ হচ্ছে সংখ্যার অনুপাত। অনুপাত। এখন এই লগারিদমের সংক্ষিপ্ত রূপটি হচ্ছে আমাদের লগ। লগ হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ। তো এই লগারিদম শব্দটি বা লগারিদম লগ আবিষ্কার করেছে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার। জন নেপিয়ার আবিষ্কারক হচ্ছে জন নেপিয়ার। উনি স্কটল্যান্ডের গণিতবিদ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের যে লগারিদমের ধারণা সেটি সম্পর্কে। এখন আমরা সূচক ও লগারিদমের মধ্যে সম্পর্কটা কি সেটা একটু নিয়ে আলোচনা করব। তো আসলে সূচক আর লগারিদম একই বিষয়, শুধু ব্যবহারটা হচ্ছে ভিন্ন। যদি আমরা একটু বোর্ডের দিকে তাকাই, আচ্ছা, সূচক এবং লগারিদম। আমি যদি আগে সূচক সমীকরণ লিখি যে 2 কিউব সমান হচ্ছে 8, তারপর আমি লিখলাম 2 টু দ্য পাওয়ার 4 সমান হচ্ছে 16, আর এটা লিখবো আমি যে 3 কিউব সমান হচ্ছে 27। এগুলো হচ্ছে আমাদের সূচক সমীকরণ। এখন আমরা লগের মাধ্যমে এগুলা দিয়ে প্রকাশ করতে চাই। তাহলে আমাদের জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে সূচক থেকে লগে যদি প্রকাশ করতে চাই তাহলে লগের ভিত্তি যা হবে সেটা সূচকের ভিত্তি, অর্থাৎ সূচকের ভিত্তি আমাদের এখানে 2, এটা লগের ভিত্তিও হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 2 লিখব, এরপরে ডান দিকে যা থাকবে সেটা এখন উপরে চলে আসবে। এটা মূলত আর্গুমেন্ট সমান সমান 3। তার মানে 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। এটাকে এইভাবে পড়তে হয়, 3 হলো, প্রথমে এটা দিয়ে শুরু করতে হবে, 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। আচ্ছা, এখন যদি আমরা এটাকে লগে নিতে চাই তাহলে প্রথমে সূচকের ভিত্তি লগের ভিত্তি সেম। তাহলে সূচকের ভিত্তি আছে আমাদের 2, এটা আমাদের এখন লগের ভিত্তি। ভিত্তিটা একটু নিচে দিতে হবে, আর ডান দিকে যা থাকে এটা উপরে চলে আসবে। তাহলে সমান পাওয়ার 4, এটা লেভেল বরাবর থাকবে। এই যে 16, এটা লেভেল বরাবর থাকবে। আচ্ছা, আবার এখানে আমরা লগে রূপান্তর করব। তাহলে আমাদের সূচকের বেসটা হচ্ছে আমাদের 3, তাহলে এটা আমাদের লগের ভিত্তি হয়ে যাবে। আর ডান দিকে যা থাকবে সেটা এখানে চলে আসবে, সমান সমান 3। তাহলে এই হচ্ছে সূচক সমীকরণ থেকে লগে রূপান্তরিত করা। তাহলে যেটা প্রথমে বলেছিলাম যে সূচক ও লগ আসলেই একই রকম, শুধু তার ব্যবহারটা ভিন্ন। আমরা কোনো একটা বিষয়কে সূচক থেকে লগে রূপান্তর করতে পারি, আবার লগ থেকে সূচকেও আমরা রূপান্তর করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সূচক ও লগের মধ্যে যে সম্পর্কটি। এখন আমরা জানবো লগের ভিত্তি, তার সীমাবদ্ধতা। এটি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। লগের ভিত্তিটা কি কি হবে এটা খুবই স্পেসিফিক। এটি যদি আমরা না জানি শর্তগুলো, তাহলে কিন্তু আসলে আমরা লগের অঙ্ক বুঝবো না। তো লগের ভিত্তি 3টে জিনিস হতে পারবে না। প্রথমত, লগের ভিত্তি হিসেবে কোনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না। 2 নাম্বার হচ্ছে লগের ভিত্তি 0 হতে পারবে না, এবং 3 নাম্বার হচ্ছে লগের ভিত্তিটি 1ও হতে পারবে না। তো কেন হতে পারবে না এগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে এটি মুছে দেই।
আচ্ছা, তাহলে লগের ভিত্তি ও তার সীমাবদ্ধতা এটি খুবই ইম্পর্টেন্ট। লগের ভিত্তি ও তার সীমাবদ্ধতা। তাহলে যেটি বলেছিলাম, প্রথমত লগের ভিত্তি ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হতে পারে না। কেন হতে পারে না আমরা সেটি আলোচনা করব একটু পরেই। তো এখন লগের ভিত্তি শূন্য হতে পারবে না, শূন্য হতে পারে না। তারপরে 3 নম্বর হচ্ছে যে লগের ভিত্তি 1 হতে পারবে না, 1 হতে পারে না। আচ্ছা, এখন কেন 1 হতে পারবে না, কেন 0 হতে পারবে না এবং কেন ঋণাত্মক হতে পারে না, আমরা যদি একটু ব্যাখ্যা করি, যে সাপোজ আমরা এখানে 1 কেন হতে পারবে না সেটা একটু আমি প্রথমে খেয়াল করি। আমি লিখলাম এখানে 1 উপরে পাওয়ার আমি 3 দিলাম, তাহলে ফলাফল পেলাম হচ্ছে 1। ওকে, তারপর আমি এখানে 1 এর উপরে পাওয়ার দিলাম 5 সমান সমান পাবো 1, কারণ 1 এর উপরে পাওয়ার হিসেবে 1 কোটিও থাকে সমান আমরা 1ই পাই, কারণ 1 কোটি বার 1 কে যদি 1 কোটি বার আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল 1ই হবে। 1 কে যদি আমি 5 বার গুণ করি, যে 1 গুণন 1 গুণন 1 গুণন 1 আবার গুণন 1, তাহলে সমান আমাদের একই আসবে রেজাল্ট, সবসময় ফলাফল 1ই আসবে। এখন এটা সূচক সমীকরণে আছে, যদি আমি এটাকে লগে নিতে চাই তাহলে আমরা জানি যে সূচকের যে বেস সেটি লগের বেস হয়ে যাবে, তাহলে বেস 1, তাহলে এটি লগের বেস 1 হয়ে গেল। এখন এদিকে ডান দিকে যা আছে সেটি উপরে চলে আসছে সমান সমান 3। আচ্ছা, এখন লগ 1 এর উপরে আবার আছে 1, তাহলে এখানে আমাদের একটা সূত্র জানা আছে যে লগের বেস আর্গুমেন্ট যদি একরকম হয়ে যায় আমাদের ফলাফল 1। এটি লগের একটা সূত্র, এই যে বেস আর্গুমেন্ট একরকম আমাদের ফলাফল 1। তাহলে এখানে আমরা এখন 1 দিতে পারি সমান 3। তো 1 সমান 3 এটিকে আদৌ সম্ভব? কারণ 1 থেকে 3 বড়, ফলে এটি পরস্পর সমান হতে পারে না, তাই এটি অবাস্তব, অগ্রহণযোগ্য। এজন্য এটি সমান 3 নয়। আবার এদিকে যদি আমরা খেয়াল করি, এটিকে আগে আমরা লগে যদি নেই তাহলে এখানকার বেস লগে চলে আসবে, আর ডান দিকে যা আছে সেটা এখন উপরে চলে আসছে সমান 5। তাহলে এখানেও আমরা সেম দেখতেছি, এখানে বেস আর্গুমেন্ট একই রকম, ফলাফল আমাদের 1 = 5। তাহলে 1 5 কখনো একই নয়, কারণ 1 থেকে 5 বড়, পরস্পর সমান হতে পারে না। এই জন্য লগের বেস 1 হতে পারে না। এখন আমরা দেখব লগের বেস 0 কেন হতে পারে না, তাহলে সেটি এখন আমরা একটু ব্যাখ্যা করতে চাই। আমাদের সূত্রটা লিখে ফেলি যে a সমান 1, এটি হচ্ছে আমাদের লগের সূত্র। আচ্ছা, এখন 0 কেন হতে পারবে না, আমি যদি এখানে একটা ডিজিট 2 নিলাম, এটার উপরে পাওয়ার যদি আমি 0 দেই তাহলে ফলাফল কি পাবো, 1 পাবো। আচ্ছা, যদি আমি আরেকটি ডিজিট নিই, যে 5 টু দ্য পাওয়ার 0 সমান সমান 1, তাহলে আমরা কি জেনেছি, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে ফলাফল হচ্ছে আমাদের 1। আমাদের বেস 0 হতে হবে, আমি পাওয়ার 0 দিয়ে ফেলেছি, বেস আমরা 0 দেব, যে আমি 0 এর উপরে পাওয়ার 5 নিলাম সমান সমান ফলাফল পাবো 0, বা 0 এর উপরে আমি পাওয়ার যদি 10ও নেই তাহলে ফলাফল 0, অর্থাৎ পাওয়ার যাই থাকবে বেস যদি 0 হয় তাহলে ফলাফল 0। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু লগে নিতে চাই, যে লগ এখানে বেস আমাদের 0, তাহলে আমাদের লগে ওইটা বেস হয়ে যাবে, এদিকে ডান দিকে যা আসছে উপরে চলে আসছে তা সমান সমান 5। তাহলে আমরা এখানে কি দেখতেছি, বেস আর্গুমেন্ট একই রকম, ফলাফল 1 সমান 5, তাহলে এটিও গ্রহণযোগ্য নয়, কারণ 1 আর 5 একই সমান হতে পারে না। এখানে যদি আমরা লগে নিতে চাই তাহলে এখানে সূচকের পাওয়ার বেস, লগেরও বেস, ডান দিকেরটা উপরে চলে আসবে এখানে সমান 10। তাহলে এখানেও আমরা
1 পাচ্ছি, তার মানে 1 আর 10 একই রকম নয়, সমান হতে পারে না। এজন্য লগের বেস কখনো 0 হতে পারবে না। তাহলে এই গেল আমাদের দুইটা কন্ডিশনের প্রমাণ। এখন আমরা জানবো যে লগের ভিত্তিটা কেন মাইনাস হতে পারবে না। তাহলে এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি। ভিত্তি আমাদের -1, যেমন আমি নিলাম হচ্ছে এখানে -4 নিলাম, উপরে পাওয়ার দিলাম হচ্ছে হাফ। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি যে এই যে রুট ওভার, এই যে হাফ, এটার জন্য আমরা রুট ওভার দিতে পারি, কারণ আমরা জানি হাফের মান হচ্ছে রুট ওভার, রুট মানে হাফ, হাফ মানে রুট। আচ্ছা, এরপরে যা আছে তা। তো এখন এই জিনিসটাকে কি আমরা রুট ওভার করতে পারবো? -4 এটার উপর আছে রুট ওভার, এটা কি কখনো আমরা রুট ওভার করতে পারবো? আচ্ছা, আমরা একটু দেখি। যেমন প্রথমত যদি আমরা 4 কে রুট ওভার করি আমরা পাবো +-2। কেন +-2? কারণ আমি যদি +2 হোল স্কোয়ার করি, তার মানে প্লাস দুইটা, প্লাসে প্লাসে প্লাস, 2 স্কোয়ার মানে 2 × 4। আবার যদি আমি -2 হোল স্কোয়ার করি, তার মানে বোঝাচ্ছে এখানেও মাইনাস, দুইটা মাইনাসের গুণফল আমরা পাই হচ্ছে প্লাস। আর 2 স্কোয়ার মানে হচ্ছে +4। এই জন্য এই যে 4, এই যে +4, এটাকে যদি আমরা রুট ওভার করি, হ্যাঁ, তাহলে আমরা +-2 পাই। কিন্তু কোনোভাবে -4 আমরা পাই না। যখন +2 হোল স্কোয়ার করেছি তখনও +4, আবার যখন -2 স্কোয়ার করেছি তখন আমাদের +4। তার মানে -4 আমাদের কখনোই আসে না। এজন্য এটা অবাস্তব। কোনো মাইনাসের সংখ্যাকে আমরা রুট ওভার করতে পারবো না। তবে আমরা ঘনমূল করতে পারবো চাইলে। যদি হচ্ছে আমরা -27 থাকে, এটাকে যদি আমরা ঘনমূল করতে চাই, তাহলে এখানে আসবে কি যে -3 আসবে আমাদের রেজাল্ট। এটা আমাদের আসবে, কারণ হচ্ছে যে আমরা -27 3 দিলাম, তাইলে হয়ে যাবে আমাদের কত? আমরা জানি রুট ওভারের মান হচ্ছে হাফ, এবং রুট ওভারের ঘাড়ের মধ্যে যা থাকবে 1/, তত বসে যাবে। তাহলে রুট ওভারের ঘাড়ের মধ্যে 3, তার মানে 1/3। এবং 27কে আমরা ভেঙে লিখতে পারি 3³ আর এখানে পাওয়ার হিসেবে আছে -3। তাহলে এখন আমাদের এই 3 কাটা, ফলাফল পাচ্ছি আমরা -3। তাহলে আমরা ঘনমূল করতে পারবো, বাট আমাদের বর্গমূল হবে না। তাহলে এই কারণেই যেটি দেখা যাচ্ছে যে আমাদের যে লগের যে ভিত্তিটা সেটা কখনোই ঋণাত্মক হতে পারবে না। আচ্ছা, আমি যদি আরেকটা উদাহরণ দেখাইতে চাই, আমি লিখলাম হচ্ছে -25 দিলাম হাফ। তাহলে এটা সমান সমান আমাদের লেখা যায় কি, এই যে রুট ওভার, এটার জন্য আমরা হাফ লিখবো। রুট ওভারের মান হচ্ছে হাফ, এবার রুট ওভারের ঘাড়ের মধ্যে যা থাকবে 1/, তত। এটা একটু আগেই হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এরপরে এই যে 25 আছে, -25। এখন এই যে রুট ওভার -25, এটাকে আমরা কখনো বর্গমূল করতে পারবো না, কারণ -5 স্কোয়ার করলে হচ্ছে আমরা +25 পাবো, +5 স্কোয়ার করলে হচ্ছে আমরা +25 পাবো, কিন্তু -25 কখনো আসবে না। হ্যাঁ, ফলে আর আমরা জানি রুট ওভার মানে হচ্ছে কি, এটাকে স্কোয়ার আকারে ভাঙানো, অর্থাৎ যদি 25 থাকে, তাহলে 25কে ভেঙে আমরা 5 স্কোয়ার করতে পারি, রুট ওভার হচ্ছে হাফ। তাহলে এইটু কাটা, তাহলে ফলাফল আমরা পাচ্ছি 5। কিন্তু -25কে আমরা কখনো ভাঙতে পারবো না, এই কারণে এটি আসলে অবাস্তব। হ্যাঁ, যে রুট ওভার দিয়ে যদি ঋণাত্মক সংখ্যা থাকে, সেটাকে আমরা কখনো বর্গমূল করতে পারি না। এই কারণেই লগের যে ভিত্তিটি সেটি কখনো ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। তাহলে এই গেল লগের ভিত্তি ও তার সীমাবদ্ধতা। এরপরের টপিকটি রয়েছে আমাদের লগারিদমের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা। এখন লগারিদমের আর্গুমেন্ট আবার কেমন, এটি কোথায় থাকে, তাহলে এটিও আমরা একটু উদাহরণের সাহায্যে লক্ষ্য করি। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে লগ, প্রথমে লিখি 2³ সমান হচ্ছে 8, একটা সূচক সমীকরণ এটি আমাদের। এখন আমরা এটা যদি লগে নিতে চাই, তাহলে সূচকের বেস, লগের বেস অপরিবর্তিত থাকবে।
আচ্ছা, আর এদিকে যা থাকবে ডান দিকে সেটি এখন উপরে চলে আসবে সমান সমান 3। তাহলে এই যে আমাদের আর্গুমেন্টটি এটি ধনাত্মক হয়েছে। তো লগারিদমের আর্গুমেন্ট অলওয়েজ ধনাত্মক হবে, এটি হচ্ছে একটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি এরকম লিখি 2 টু দ্য পাওয়ার -3 যদি লিখি, তাহলে আমরা এদিকে কি পাবো? 1/8 পাবো। 1/8 পাবো। এখন আমরা যদি লগে নিতে চাই তাহলে লগ সূচকের বেস লগের বেস এটি একই থাকবে। আর এদিকে আছে 1/8 সমান সমান এদিকে আছে -3। তাহলে কি দাঁড়ালো? যে এখানে আমাদের এটি হচ্ছে আর্গুমেন্ট। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই যে লগ বি ভিত্তিক এ। তাহলে এই যে বি এটি হচ্ছে আমাদের বেস ভিত্তি। আর এই যে লেবেল বরাবর যেটা থাকবে, এই যে লেবেল বরাবর সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট ওকে। তাহলে লেবেল বরাবর যা থাকবে সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর নিচে যা থাকে সেটা আমাদের ভিত্তি। হ্যাঁ, লগে আরেকটা জিনিস থাকে, যদি উপরে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাওয়ার। এটি হয়ে যাবে আমাদের শক্তি বা পাওয়ার। লগে মূলত তিনটা জিনিস থাকে, বেস, আর্গুমেন্ট আর হচ্ছে পাওয়ার। তো এখানে যে আর্গুমেন্টটি থাকবে সেটি অবশ্যই ধনাত্মক হতে হবে। যেমন আমাদের এখানে 1/8, আমরা এখানে পাওয়ার -3 নিয়েছি, এটি হয়ে গেছে কি এখন ধনাত্মক আর্গুমেন্ট, যখন আমরা লগে রূপান্তর করলাম। আচ্ছা, যদি আমরা আরেকটা দেখাইতে চাই যে আমি নিলাম হচ্ছে 3 টু দ্য পাওয়ার -3, তাহলে আমরা পাবো কত? 1/3 কিউব। আর 1/3 কিউব মানে তো হচ্ছে আমাদের কি 27। তাহলে আমরা যদি লগে নিতে চাই এটাকে, তাহলে সূচকের যে বেস সেটা লগেরও বেস, আর 1/27 এখন এটা আর্গুমেন্টে চলে আসছে সমান সমান -3। তাহলে এই গেল হচ্ছে আমাদের লগের আর্গুমেন্ট। হ্যাঁ, যে ওটা সীমাবদ্ধতা বলতে সেটি অবশ্যই ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না। আচ্ছা, এখন এই যে লগারিদমের আবার দুইটি প্রকার রয়েছে, একটি হচ্ছে স্বাভাবিক লগারিদম, আর একটি হচ্ছে সাধারণ লগারিদম। তো স্বাভাবিক লগারিদম এটি হচ্ছে আমার কিরকম, যখন আমাদের ভিত্তি হিসেবে ই থাকবে, অর্থাৎ ই ভিত্তিক থাকবে, তখন সেটা হয়ে যাবে আমাদের স্বাভাবিক লগারিদম। তাহলে লগারিদমের প্রকারভেদ, লগারিদম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম, আর আরেকটি হচ্ছে সাধারণ লগারিদম। সাধারণ লগারিদম অর্থাৎ কমন লগারিদম। আচ্ছা, এখন স্বাভাবিক লগারিদমটা হচ্ছে আমাদের ই ভিত্তিক থাকবে, অর্থাৎ এরকম। স্বাভাবিক লগারিদমটা হচ্ছে আমাদের লগ ই ভিত্তিক এক্স এরকম থাকবে, অথবা এই লগ ই ভিত্তিক এক্সটাকে আবার লন এক্সও লেখা যায়। হ্যাঁ, তো এটি আবিষ্কার করেছে হচ্ছে যে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার। তারই নামানুসারে এটিকে বলা হয় নেপিয়ারিয়ান লগারিদম। এটা আবিষ্কারক হচ্ছে নেপিয়ার, জন নেপিয়ার এটি আবিষ্কার করেছে, এই লগ ই ভিত্তিক এক্স। আর আরেকজন ইংল্যান্ডের গণিতবিদ রয়েছেন, সে হচ্ছে জন হেনরি ব্রিক্স। হ্যাঁ, হেনরি ব্রিক্স, জন হবে না। তো তিনি আবিষ্কার করেছে হচ্ছে আবার সাধারণ লগারিদম। তো এখানে আবার লগ এক্স মানে এখানে লগ 10 ভিত্তিক এক্স থাকে, অর্থাৎ শুধু যদি লগ এক্স থাকে তাহলে এখানে ভিত্তি 10 হিসেবে থাকবে, অর্থাৎ লগ 10x কে আমরা শুধু লগ এক্স লিখতে পারি। এই লগ এক্স যে কথা, লগ এক্স যে কথা, লগ 10 ভিত্তিক এক্সও
একই কথা, অর্থাৎ এখানে ভিত্তি 10 হিসেবে থাকে। আর এটি হচ্ছে হেনরি ব্রিগস আবিষ্কার করেছে। এটি হেনরি ব্রিগস হেনরি ব্রিগস এই লগারিদমটি আবিষ্কার করেছে। আর লগ ই ভিত্তি যদি ই হিসেবে থাকে, ই ভিত্তিক এক্স বা লন এক্স, হ্যাঁ একই কথা, এটা আবিষ্কার করেছে জন নেপিয়ার। তাহলে এই হচ্ছে লগারিদমের দুইটি প্রকারভেদ। তারপরে আমাদের রয়েছে হচ্ছে লগারিদমের সূত্রাবলী ও তার প্রমাণ। তো এরপরে আছে লগারিদমের বৈশিষ্ট্য, লগারিদমের প্রয়োগ। তো আমরা প্রত্যেকটা টপিকস বিস্তারিত ধরে ধরে আলোচনা করতেছি, যেন এই চ্যাপ্টারটি মূলত কি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা, সেটি যেন আমাদের কোনো ধরনের আর ঘাটতি না থাকে, আমরা যেন সহজে অঙ্কগুলো করতে পারি, পুরো চ্যাপ্টারের কনসেপ্টটি আমরা যেন ক্লিয়ার হতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। এখন আমরা